ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমরা জানো যে তোমরা কোথায় আছো। দ্য ডিজিটাল এডুকেয়ারের যে ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা আজকে ইংরেজি ক্লাসটা দেখবে। গেল দিন আমরা ক্লাস 11-এর যে প্রথম যে গল্পটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ড্রিম, তার কিছু অংশ পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশটা পার্ট 2 করে আমরা কিন্তু পড়তে শুরু করব এবং তোমরা আমার সাথে থেকো। আচ্ছা, তাহলে এবার আমরা পাঠ্যটা পড়তে শুরু করি। সবাই ভালো করে মন দিয়ে শোনো। আমরা তো দেখেছিলাম যে অ্যাস্ট্রোলজার এমন একজন ব্যক্তিত্ব, যিনি একটা টাউন হল পার্কের ওখানে থাকা একটা তেঁতুল গাছের নিচে বসে। তার নিজের দোকানে কোনো লাইট নেই, তার ব্যবসা অন্যের দোকানের আলো দিয়েই চলে। মানুষের ভবিষ্যৎ কী হবে, কার কী সমস্যা ইত্যাদি বলে দেওয়াই তার কাজ। এবং প্রতিদিন সে যেখানে বসে সেখানে বিভিন্ন মানে টাইপের যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা পাশে বসে বসে তারা ব্যবসা করছে। এগুলো আমরা পড়ে এসেছি। এবার কি বলা হয়েছে দেখো। বলা হচ্ছে he had a working analysis of mankind's troubles, marriage, money and the tangles of human ties. বলছে এই যে আমাদের অ্যাস্ট্রোলজার, তার কিন্তু একটা উপলব্ধি আছে, তার কিন্তু একটা বিশেষ শিক্ষা বা জ্ঞান রয়েছে, যেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ সে মানুষের কষ্টগুলোকে অ্যানালাইজ করে, তাকে বিচার বিশ্লেষণ করে সেগুলো তার মধ্যে জন্ম নিয়েছে। অর্থাৎ তার যে প্রফেশনালি সে যেই কাজগুলো করে থাকে, সেই কাজ সংক্রান্ত তার যে কমিটমেন্ট বা তার যে মতামত, সেগুলো দীর্ঘ গবেষণার ফল। কিন্তু সে দীর্ঘদিন যাবৎ মানুষের বিভিন্ন সমস্যাগুলো দিয়েছে। ম্যারেজ, বিবাহ সংক্রান্ত, মানি, অর্থ সংক্রান্ত, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ মানুষের জীবনে যে সমস্ত জট বাধাগুলো আছে, যে জীবনে চলতে গেলে যে সমস্ত বাধা বিপত্তি, নানা রকম সমস্যা গেরো যেগুলো আছে, সেগুলো দীর্ঘদিন ধরে সে স্টাডি করেছে, দীর্ঘদিন ধরে সে অ্যানালাইসিস করেছে, বিশ্লেষণ করেছে, যার ফলে মানব জাতির বা মনুষ্য জাতির এই সকল সমস্যাগুলোর কিন্তু যথেষ্ট গবেষণাগত জ্ঞান তার কাছে রয়েছে। লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘ প্র্যাকটিস অর্থাৎ অভ্যেস, এই যে মানুষের ভাগ্য বিবেচনা করা, বিচার করা, বিশ্লেষণ করা, এইগুলো করতে 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 তার যে জ্ঞান বা তার যে বুদ্ধি বা তার যে প্রেডিকশন পাওয়ার, সেটা কিন্তু তীক্ষ্ণ হয়ে উঠেছে এবং তার উপলব্ধিটাকে সেটাকে অনেক অংশে বৃদ্ধি করেছে। এ কথা সত্যি। দীর্ঘদিন যাবৎ যদি কোনো কিছু নিয়ে কেউ গবেষণারত থাকে বা দীর্ঘদিন যাবৎ কোনো কিছু নিয়ে সে অভ্যেসগত থাকে, তখন সেই বিষয়টাই একসময় সে কী হয়ে ওঠে, অ্যাটম হয়ে ওঠে, অর্থাৎ দক্ষ হয়ে ওঠে। সেই দক্ষতার কথা বলতে গিয়ে কিন্তু লেখক আমাদের বলেছেন যে দীর্ঘদিন যাবৎ এই মানব সমাজে বা একটা মানুষের কপালগত ভাগ্যগত যে দোষ বা ত্রুটি, তার বিবাহ সংক্রান্ত হোক, অর্থ সংক্রান্ত হোক, কিংবা জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জট বা গেরো, যেটাকে সে খুলে উঠতে পারছে না, সে ভাগ্যের বাঁধন মনে করছে, সেই সকল বাঁধনগুলো খুলতে খুলতে সলিউশন দিতে দিতে তার কাছে এমন একটা অ্যানালাইসিস নলেজ জমা হয়েছে, যেটা খুব বৃদ্ধি করেছে তার উপলব্ধিগুলোকে, খুব তীক্ষ্ণ করেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। শুধু 5 মিনিট সময় নেয় আমাদের অ্যাস্ট্রোলজার। Astrologer takes only 5 minutes to tell but to understand what is wrong with you বা what is wrong about you. তোমার সঙ্গে কি ভুল হয়েছে বা তোমার কি ভুল হবে বা তোমার কি দোষ চলছে, ত্রুটি চলছে, কেন তুমি এগোতে পারছো না বা কি কি সমস্যাগুলো তোমার জীবনে এসেছে, তা বুঝতে শুধুমাত্র 5 মিনিট সময় নিয়ে থাকে সে। হি চার্জ 3 পয়সা 8 পার কোয়েশ্চেন। খুব ভালো করে লাইনগুলো শোনো কিন্তু। হি চার্জ 3 পয়সা, অর্থাৎ সে 3 পয়সা করে নয়, 8 পার কোশ্চেন, অর্থাৎ 8টা কোশ্চেন করলে পরে সে টাকা নেয় হচ্ছে 8টা কোশ্চেন যখন কেউ করবে তার জন্য সে 3 পয়সা চার্জ করে। কত পয়সা চার্জ করে? 3 পয়সা। এটা কিন্তু ভালো করে মনে রেখো। হি চার্জ 3 পয়সা পার 8 পার কোশ্চেন। আর তার এই সমস্যা বুঝে উঠতে তার মাত্র সময় লাগে 5 মিনিট। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। সে একবার কিছু বলার পর আর অন্তত 10 মিনিট সে কিচ্ছু বলবে না, কারণ সেই 10 মিনিট সে সময় দিবে তার গ্রাহককে, তার কাস্টমারকে বা তার ক্লায়েন্টসকে, যে তাদের মনে কিছু প্রশ্ন জমা হোক, সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয় এবং সেইগুলোর সে উত্তর দেবে। এটা হচ্ছে তার একটা চাল। কারণ একটা কিছু বলে দেওয়ার পর সেই মানুষটার সম্বন্ধে যদি আরও কিছু বলতে যায়,
ধরে নেওয়া যাক যে সে যদি ভুল বলে বসে তবে কিন্তু তার ব্যবসা লাটে উঠে যাবে, তাই তো? তাই অ্যাস্ট্রোলজার কি করে, অ্যাস্ট্রোলজার একটা কথা প্রেডিক্ট করে দেওয়ার পর, তার প্রফেসি দেওয়ার পর সে কি করে, চুপচাপ থেকে যায়। কারণ সে সময় দেয় তার ক্লায়েন্টকে এটা ভাবার জন্য যে তার কি, যে কথাটা সে বলেছে সেই সংক্রান্ত তার সমস্যা জীবনে আছে কিনা, এবং থাকবেই, একদম থাকবে, তার উদাহরণ নিচে দেওয়া আছে। এবং তখন সে চুপ করে 10 মিনিট চুপ করে থাকে, কিচ্ছু বলে না, অপেক্ষা করে কখন তার গ্রাহক বলতে শুরু করবে। which provided him enough stuff for a dozen answers and advices। এই যে চুপ করে থাকার পিছনেও কারণ আছে, কারণ চুপ করে থাকা মানে তার নিজস্ব কিছু উত্তর, তার নিজস্ব কিছু বক্তব্য যে সেটা তার ক্লায়েন্টকে বলবে সেই সময় গুছিয়ে নেয়। ঠিক আছে, এটা তো সত্যি কথাই রে। আমরা যারা যখন আমরা ক্লাস করাই বা টিচার স্টুডেন্টসরা আমাদের ক্লাস নেয়, তখন সবাইকে আমরা বলি ভালো করে পড়াটা শুনে নিয়ে ভালো করে চিন্তা কর, কারোর কোনো সমস্যা আছে কিনা বল। অর্থাৎ ইফ ইউ টেক টাইম টু থিঙ্ক ওভার আ থিং, কোনো একটা জিনিসকে ভাবার জন্য বা বিচার করার জন্য তুই যদি সময় নিস, অবশ্যই সেটা তোর মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দেবে। কিন্তু ইনস্ট্যান্টলি শোনা মাত্রই তুই ধূপধাপ করে যদি সেই লেকচারের মাঝখানে বা সেই কমিটমেন্টের মাঝখানে যদি বলে বসিস, তাহলে দেখবি খুব একটা প্রশ্ন কিন্তু তোর মনে আসছে না। গোটা বিষয়টা সার্বিক রূপে তুমি শুনে নিলে, তারপর তোমার মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগলো, তারপরে তুমি ডাউট ক্লিয়ার একে একে করলে। সেটাই করে থাকে আমাদের এই অ্যাস্ট্রোলজার, যে একটা কথা বলে দিয়ে, তার ক্লায়েন্টকে একটা কথা বলে দিয়ে সে চুপ করে থাকে। কারণ এই সময়টা হচ্ছে এমন একটা সময়, যে সময়টা হচ্ছে সে তার উত্তরগুলো বা তার প্রেডিকশনগুলোকে সাজিয়ে নেওয়ার একটা সময়। দেখো, when he told the person before him gazing at his palm, in many ways you are not getting the results for your efforts। প্রথমতই কি করে, সে যে ক্লায়েন্ট বা তার যে খদ্দের আসে তাকে সে সামনে বসিয়ে নিয়ে তার হাতের তালুটা, অর্থাৎ যেখানে আমাদের হাতের রেখাগুলো আছে সেই জায়গাটাকে সে ভালো করে লক্ষ্য করে, গেজ একবারে দীর্ঘ দৃষ্টি দিয়ে লক্ষ্য করে। প্লাম মানে হচ্ছে হাতের তালু, সে হাতের তালুর দিকে ভালো করে তাকিয়ে দেখে সে কি বলে। এটা কিন্তু প্রথম তার বক্তব্য তার ক্লায়েন্টের জন্য, কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আমাদের। ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস ফর ইউর এফোর্টস। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, আর এই লাইনটা 100 থেকে 100% প্রত্যেকের জীবনেই গ্রহণযোগ্য বা প্রত্যেকের জীবনেই বাস্তব। এটা যেই বলুক না কেন প্রত্যেকের জীবনের সাথে মিলবে। ব্যাপারটা কি, তুমি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছ কিন্তু তোমার চেষ্টার ফল পাচ্ছ না। ঠিক আছে তো, এই কথা অ্যাস্ট্রোলজার না, তুই যদি যে কোনো একটা মানুষকে রাস্তা দাঁড়িয়ে করিয়ে বল যে দাদা তুমি তো দারুণ খাটছো, বা দিদি তোমার পরিশ্রমটা তো দারুণ, বা ভাই তুমি তো খুব খাটিস, কিন্তু তুই সেই হিসাবে ফল পাচ্ছিস না। ঠিক আছে, এই কথা স্বাভাবিক। একটা মানুষ সারা জীবনে যতই খাটুক না কেন, তার পুরোপুরি আশানুরূপ ফল সে কোনোদিনও পায় না। কারণ যেদিনকায় মানুষ পাবে, তারপরে সে আর খাটনি করাও বন্ধ করে দিবে, তাই না? তাহলে এটা একটা এমন বেসিক লাইন, যেটা একটা অভাগা লোককে বললে বা যে একটা হার্ড ওয়ার্কিং একটা লোককে বললে সবাই এটাকে অ্যাগ্রি করে দেবে, ইয়েস ঠিক আছে, আমি এরকম। সো আই এম ডুইং মাই বেস্ট ফর মাই জব, ফর মাই টু ফিক্স দ্য সিচুয়েশন ওয়ার আই অ্যাম, কিন্তু আমি সিচুয়েশনটাকে ঠিক করতে পারছি না। ঠিক আছে, টিচাররা বলে বা আমরা ছাত্রছাত্রীদের বলি, কী রে তোর এত খাটনি করছিস, নাম্বার উঠছে না কেন, তোর খাটনির মধ্যে কিন্তু খাটনি করিস, খাটনির কিন্তু ফল পাস না, তাই তো? এগুলো কিন্তু কনসোলেশন ওয়ার্ডস, এগুলো কিন্তু মানুষকে সান্ত্বনা দেওয়ার একটা শব্দ কিন্তু। ঠিক আছে, মানুষ সবাই সান্ত্বনাও অনেক কাজ করে। সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার বলছে যে ওই ক্লায়েন্টকে বলছে তুমি অনেক খেটে যাচ্ছ, কিন্তু তোমার খাটা অনুরূপ তুমি ফল পাচ্ছ না। ঠিক আছে, আশানুরূপ ফল তুমি পেয়ে উঠছো না। 9 out of 10, 10-এর মধ্যে 9 ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম। হ্যাঁ, সবাই সহমত পোষণ করবে। ঠিক আছে, অর্থাৎ 9 out of 10 উইল অ্যাগ্রি দিস ওয়ার্ডস। এই কথাগুলো 10-এর মধ্যে 9 জনই স্বীকার করে নেবে। হ্যাঁ, আজকে যদি আমাকেও কেউ বলে যে স্যার ইউ আর ওয়ার্কিং ইউর বেস্ট বা ইউ ডুইং ইউর জব পারফেক্টলি, বাট আই থিঙ্ক বা আই হোপ ইউ আর নট স্যাটিসফাইড, ডেফিনেটলি আই এম নট স্যাটিসফাইড। বিকজ আজকে যখন ক্লাসে পড়াচ্ছি, অনলাইনে ক্লাস করাচ্ছি, তখন মনের মধ্যে একটা গুপ্ত চিন্তা বা একটা সুপ্ত চিন্তা থাকে যে ক্লাসে সবাই বুঝতে পারছে তো।
হ্যাঁ, আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা ভাই বোন যারা আমাকে র্যাপ্ট অ্যাটেনশনালি শুনছে, তারা বুঝতে পারছে তো? কেউ আবার ছাড়া পড়ে যাচ্ছে না তো? বা আমি পড়াটা যে রিপ্রেজেন্ট করছি সেটা বোধগম্য হচ্ছে তো? এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষেরই। তাহলে দেখো, 9 out of 10 কিন্তু বোথ অফ দেম উইল অ্যাগ্রি ইট, এটা কিন্তু মানবে কিন্তু। অর হি কোয়েশ্চেন, তারপরে সে কোয়েশ্চেন করে, কি করে? ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ? এবার দ্বিতীয় যে প্রশ্নটা করে, এই প্রশ্নটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি আমাদেরকেও করা হয়, বা কোনো একটা নিপীড়িত বা ভাগ্য সংক্রান্ত, সে অনেক চাপ সহ্য করছে, জীবনে এগোতে পারছে না, সেই সমস্ত মানুষকে যদি বলা হয়, সবাই হাত তুলে বলবে হ্যাঁ, হয় একটা পুরুষ বা একটা মহিলা। পুরুষ বা মহিলা মানে কি ব্যাপারটা বলছি। আজকে একটা লোক খুব ভাগ্যগতভাবে পীড়িত, খুব পীড়িত, সে গেল একজন অ্যাস্ট্রোলজারের কাছে, মনে করে এই অ্যাস্ট্রোলজারের কাছে এসেছে। সে যদি তাকে বলে যে বাচ্চা, তোমার ফ্যামিলি থেকে কোনো মহিলা আছে দূর সম্পর্কে আত্মীয়, যে তোমাকে মোটেও ভালো চায় না, ঠিক আছে? এইবার সবাই হাত তুলে বলবে হ্যাঁ, আমার বাড়িতে একজন আছে, ঠিক আছে, যে আমাদের ভালো চায় না। সে সে এইবার যেহেতু আমরা একান্নবর্তী পরিবারের মধ্যে থাকি, কেউ কেউ আবার এখন সেপারেশন হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষ জুড়ে যদি দেখা যায়, তাহলে বিশেষ করে আমাদের এই বাংলায় যদি দেখা যায়, বা বাঙালি সমাজগুলোকে দেখা যায়, বা আগে যদি আমরা গল্প বা উপন্যাস পড়ি, দেখবো সেখানে একান্নবর্তী পরিবার, অর্থাৎ পরিবারের লোকের সংখ্যা কিন্তু 10 জন, 15 জন, 20 জনের উপরে ছিল। এখন তো পরিবারের সংজ্ঞা যেমন পাল্টেছে, তো লোক সংখ্যাও কমেছে, কিন্তু তবুও এই সমাজে দাঁড়িয়েও কিন্তু আমরা মনে করি আমার জন্য আমার খারাপ চায় আমার বাড়ির একজন কেউ, বা আমার দূর সম্পর্কে আত্মীয় একজন, হ্যাঁ, আমার বাবার ভালো চায় না, আমরা ভালো থাকি সেটা চায় না। এই ভাবনা চিন্তা কিন্তু এখনও আমাদের রক্তে মিশে আছে। তো এই কথা যদি কাউকে বলা হয়, কিরে তোদের বাড়িতে কেউ আছে এমন, চিন্তা করে বলো তো, তোমার বাড়িতে কেউ এমন আছে যে তোমাদের ভালো চায় না? এইবার তোমাদের এখানে থাকা প্রত্যেকেই বলবে হ্যাঁ, একজন আছে যে আমাদের ভালো চায় না। হ্যাঁ, এটা কমন একটা ব্যাপার, কেউ না কেউ থাকেই যে তার ভালো চায় না। আর ফ্যামিলি এটা ছোটোবেলার থেকে বাচ্চার মাথায় ঢুকিয়ে দেয় যে হ্যাঁ, এ তোর ভালো চায় না, ঠিক আছে? তো আব্দুল কালাম বলেছিলেন একটা কথা, চট করে একটা ছোট্ট কথা বলে রাখি, মানুষের জীবনে সার্থক হওয়ার পেছনে সবথেকে বড় বাধা হচ্ছে মানুষের মন। মানুষ দাঁড়িয়ে আশেপাশে শত্রু খোঁজে, যে শত্রুগুলোকে সে কারণ হিসাবে দেখায়, যারা তার জীবনের স্বপ্নটাকে পেতে তাকে বাধা দিচ্ছে। ভুল। মানুষের জীবনের স্বপ্নের বাধা মানুষ নিজেই। তোমার মনেই লুকিয়ে আছে আসল শত্রু, যে তোমাকে লক্ষ্যে পৌঁছতে দিতে পারছে না, তাই না? আজকে যদি তাই হতো, তাহলে এত গুলি, এত মার, এত পিটের পর ভারত স্বাধীন হতে পারতো না। বুঝতে পারলো তো? শত্রু সবসময় কোথায় থাকে? ভেতরে থাকে, নিজের ভেতরে থাকে। শত্রু বাইরে থাকে, বাইরের শত্রুকে সবাই দমন করতে পারে, কিন্তু ভেতরের শত্রুকে, যে তুমি নিজের ক্ষতি চাচ্ছ, সেই শত্রুকে দমন করা খুব কঠিন। এমন মন মানসিকতা যায় পড়ছি, পড়তে ইচ্ছা করছে না, থাক পরে পড়বো। এই যে সামান্য সামান্য এক্সকিউজেসগুলো যেগুলো আমরা করে থাকি, থাক আজকে বাদ দে, আজকে দেরি আছে, শুভঙ্করদার পড়া একটু দেরি আছে, আর কয়েকদিন পরে পড়বো। এই যে এক্সকিউজেসগুলো, তোমরা যদি এগুলো ভাবছো স্বাভাবিক, হতেই পারে, আসলে এগুলো স্বাভাবিক না। এগুলো হচ্ছে তোমার মনে থাকা কিছু দুষ্টু লোক, যারা তোমাকে তোমার জীবনের লক্ষ্য থেকে ব্যাহত করছে। ঠিক আছে? এই কথাটা কবে বুঝতে পারবে যে দাদা এটা আমি মানতে নারাজ? যেদিনকায় হোঁচট খেয়ে পড়ে যাবে, সেদিনকায় বুঝতে পারবে যে দাদা যে কথাটা বলছিল একদম সত্যি। এটা আমার কথা না তো, এটা আমার কথা না, এমন একজন মনীষীর কথা যিনি তার জীবনের সর্বস্ব এই দেশকে দান করে গেছেন। হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি এই কথা বলেছেন তার আত্মজীবনীতে। বোঝো তাহলে। তো এবার কি বলেছে দেখো, আছে কেউ যে তোমার প্রতি একটু বিরূপ মনোভাব পোষণ করে, কেউ তোমাকে দেখতে পারে না, এরকম কেউ আছে? অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার। এইগুলো প্রশ্ন করে নিল, তারপর যে ক্লায়েন্ট এসেছে সেই ক্লায়েন্টের মাথা থেকে পা অবধি বিশ্লেষণ করে তার চরিত্রের একটা বর্ণনা বা তার কায়িক রূপ বর্ণনা করে, তার কপালের সাথে তার কি সম্পর্ক সেটা সে তুলে ধরে। কেমন করে? মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। বলে বসে যে আজকে জানো তোমার জীবনের সমস্যার কারণগুলো কি? তোমার প্রকৃতিটা, তোমার যে প্রকৃতি, সেই প্রকৃতিই হচ্ছে তোমার জীবনের সমস্যার কারণ। আচ্ছা, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? কি করেই বা তুমি করবে ভালো বলো তোমার জীবনে? তোমার জীবনের ভালো কাজের দশায় যে শনি গ্রহ বসে আছে, তাই তো? অর্থাৎ ভগবান শনি তার দশা নিয়ে তোমার কর্মজীবনের মধ্যে দণ্ডায়মান।
যার ফলে তুমি জীবনে যাই করছো না কেন, তোমার চরিত্র থেকে যাই উঠে আসছে না কেন, সেটা বাকি 5 জনের মতো সাকসেসফুল হয়ে উঠছে না। তাই তো আজকে তুমি যদি একটা মানুষকে দেখতে চাও, একজন মানুষ, সে যে কোনো প্রফেশন থেকে তুলে নাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, ইচ অফ দেম, প্রত্যেকেই হ্যাঁ কুসংস্কারে বিশ্বাসী। পায়ের থেকে মাথা অবধি হয় কোথাও সুতো, নয় আংটি, কিছু না কিছু একটা আছে, ঠিক আছে, যেগুলো আর কিছুই না, যেগুলো হচ্ছে কুসংস্কারের প্রতীক। অর্থাৎ আমরা মনে করি এগুলো পড়লে পরে হয়তো আমাদের ভাগ্যটা ভালো হবে, তাই তো? এই কথা আমরাও এটা বিশ্বাসী। ইভেন তোদেরকে আমি নিজের হাতটা তুলেও দেখালাম, কারণ আমরা এমন একটা ভাবনায় ভাবিত, বা আমাদের ইতিহাসটা যদি পড়ি, ইতিহাসে থেকে দেখো আমরা এমন একটা কুসংস্কার দ্বারা আচ্ছন্ন হয়েছি, সে দীর্ঘদিন থেকে রেনেসার মতো নবজাগরণ হয়ে যাওয়ার পরেও আমরা এখনও এতটা অন্ধকারে আছি ধর্ম নিয়ে, যেখানে মানুষ নিজের কর্মর থেকে বেশি কপালকে বেশি গুরুত্ব দেয়। তো এটাই হচ্ছে আমাদের যুগ যে পিছিয়ে আছে, আমাদের সভ্যতা যে পিছিয়ে আছে, তার কারণ হচ্ছে এটাই। দেখ, ধর্মচারণ করলে সে খারাপ হয়ে যায়, জীবনে উন্নতি করতে পারবে তা না, কিন্তু কুসংস্কারকে আঁকড়ে ধরলে তুমি ধর্মের সঠিক অর্থ বুঝে উঠতে পারবে না। ধর্মের সঠিক অর্থ যেটা হচ্ছে মানুষের কল্যাণ। ধর্মের সঠিক অর্থ কি? মানুষের কল্যাণ, ঠিক আছে তো? সেটাই। যাই হোক, এটাই বলছে যে ওই নেচারটা অ্যানালাইসিস করে বললো তোমার মধ্যে তো ইসে বসে আছে, তোমার হচ্ছে শনি গ্রহ বসে আছে। You have an impetuous nature and a rough exterior. This endeared him to their hearts immediately. For even the mildest of us loves to think that he has a forbidding expression. কি বলছে? Exterior. তো এবার এই ধরনের কমিটমেন্ট করার পর, এই ধরনের বলাবলি করার পর, একটা মানুষ যে ভাগ্যের অনেক ঠেলা খেয়েছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, সে যখন এই সমস্ত কথা শুনবে, সে কালক্রমে কি হয়ে উঠবে? কালক্রমে যে তাকে তার ভাগ্যের এই ধারাপাত বলে দিচ্ছে, সে তার কাছে কি উঠবে? খুব প্রিয় হয়ে উঠবে। কি হয়ে উঠবে? খুব প্রিয় হয়ে উঠবে, অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। তাই অ্যাস্ট্রোলজারও কিন্তু এই করেই সকাল থেকে সন্ধে তার কাছে যারা আসতো, তাদের ভাগ্য বিচার করতে, প্রত্যেকের কাছেই কিন্তু কি হয়ে উঠতো? প্রিয় হয়ে উঠতো। হ্যাঁ, এবং এই যে জীবনের রুক্ষতা, এই যে জীবনে পরাজয় বা ব্যর্থতা, তার মধ্যে যখন এই কথাগুলো কেউ বলে দেয় না, সে মানুষটা যে থমকে গেছে, সে আর ভাবছে যে তার জীবনটা এইভাবেই কাটবে, সে আবার নতুন করে বাঁচার আলো খুঁজে পায়। বুঝতে পারলো তো? বা লড়াইয়ের আলোটা খুঁজে পায়। তাই সেটাই করতো অ্যাস্ট্রোলজার, প্রত্যেককে এইভাবে করে মোটিভেট করতো। কিন্তু মূলত এগুলো হচ্ছে সব কি? ভুয়ো বক্তব্য। এগুলো সব কি? ভুয়ো বক্তব্য, ঠিক আছে? এরকম করে ওর ব্যবসাটা চালিয়ে যেত। The nuts vendor blew out his flare and rose to go home. বাদাম বিক্রেতারা নিভিয়ে দেওয়া হিজ ফ্লেম, তাদের দোকানের আগুন নিভিয়ে দিত। and rose to go home, এবং বাড়িতে যাওয়ার জন্য তারা উঠে দাঁড়াতো। This was a signal for the astrologer to bundle up to, since it left him in darkness except for a little shaft of green light which stared in from somewhere and touched the ground before him. বলেছে যে যখন এই যে বাদাম বিক্রেতারা, তাদের বাদাম বিক্রি শেষ, সব দোকানপাট গুটিয়ে, তল্পা গুটিয়ে রওনা হবে, তখন এটা ছিল একটা বড় সংকেত। কার জন্য? অ্যাস্ট্রোলজারদের জন্য। কারণ এটা সেই সময় যখন অ্যাস্ট্রোলজারকে তার নিজের দোকানও গোটাতে হবে, কারণ তার দোকানটা চলে কার আলো দিয়ে? সেই বাদাম বিক্রেতার দোকানের সেই যে তোমার বাদামগুলো ভাজে, সেই যে মশাল আলো, সেখান থেকে যে আলো ছিটকে আসে বা আলোর রশ্মি ছিটে, সেই মধ্যে তার দোকানটা চলে। তো এবার যখন তারা গুটিয়ে নিচ্ছে, তারও বসে থাকে আর লাভ নেই, কারণ তারা চলে যাওয়া মাত্রই তাকে গভীর অন্ধকার সেখানে এসে কি করবে? ঘিরে ধরবে, ঠিক আছে? এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন light which stared in from somewhere and touched the ground before him. আচ্ছা, কিন্তু যেখানে অ্যাস্ট্রোলজার বসে, সেইখানে কোনো একখান থেকে একটা সবুজ রঙের লাইট
এসে পতিত হয়। কিন্তু অ্যাস্ট্রোলজার যেখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তার ঠিক আগে সেই লাইটটা শেষ হয়ে যায়। বুঝতে পারলো তো? যখন বাদাম বিক্রেতারা দোকান গুটিয়ে নেয় তখন একটা হালকা সবুজ আলো এসে কোথায় পড়ে? অ্যাস্ট্রোলজারের সামনে যে মাটিটা রয়েছে যেখানে সে বসে সেই জায়গা থেকে একটু আগে একটা আলো এসে থমকে দাঁড়ায়। বুঝতে পারলো তো? আচ্ছা, এবার কি হয়েছে দেখো। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড কি বলছে প্যারাফেরনালিয়া and was putting them back into his bag when the green shaft of light was blotted out. আচ্ছা, এবার এই যে আমাদের অ্যাস্ট্রোলজার সে তার কি করলো? কড়িশেলগুলো উঠিয়ে নিল এবং বাকি যে জিনিসগুলো আছে ইকুইপমেন্টস সেগুলোকে কি করলো? কালেক্ট করে নিল। কালেক্ট করে নিয়ে সেগুলোকে রেখে দিল তার ব্যাগের ভেতরে। এবং when the green shaft of light was blotted out, তার কিছুক্ষণ পরে আবার এই যে সবুজ আলোটা তার সামনে এসে পড়ছিল সেটাও আস্তে আস্তে কি হয়ে গেল? মিশে গেল। কি হয়ে গেল? মিশে গেল, আর আসছে না, ব্লটেড আউট মানে চলে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। দিস ইজ দ্য ক্লাইম্যাক্স পার্ট অফ দ্য স্টোরি, সো রিড ইট কেয়ারফুলি অর লিসেন ইট কেয়ারফুলি। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তাহলে দেখো সব জিনিসপত্রের মুখে গোটাচ্ছে, ওই সবুজ যে আলোটা আসছিল সেটাও চলে গেছে। যেই জিনিস গুটিয়ে নিয়ে ঘাড়ে ব্যাগটা নিয়ে মাথাটা তুলেছে দেখে সামনে এক দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে রয়েছে মুখের সামনে। ঠিক আছে তো? মুখের সামনে এক দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সেড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে তার চেতনা দিয়ে অনুভব করলো বা বুঝতে পারলো সম্ভবত একজন খদ্দের এসেছে। কি এসেছে? খদ্দের। তা খদ্দেরটা কখন এসেছে? দোকান গুটিয়ে নেওয়া শেষ তারপরে এসেছে। আচ্ছা, ইউ লুক সো কেয়ারওয়ার্ম। কেয়ারওয়ার্ম মিন্স ইউ আর লুকিং সো টেন্সড। তোমাকে কি দেখাচ্ছে? খুব চিন্তিত দেখাচ্ছে। কি দেখাচ্ছে? চিন্তিত দেখাচ্ছে। এটা কে বললো? অ্যাস্ট্রোলজার বললো। কাকে? সেই যে লোকটা এসে দাঁড়িয়েছে তাকে বলছে কেয়ারওয়ার্ম। ইট মিনস ভেরি মাচ কনফিউজড অর সাফারিং আ লট। খুব কষ্টভোগ করছে একটা মানুষ, হয়তো চেহারা দেখে বোঝা যাচ্ছে সে এসে দাঁড়িয়ে পড়েছে। It will do you good to sit down for a while and chat with me. অ্যাস্ট্রোলজার বললো দেখো তুমি এসেছো ভালো কথা, তোমায় দেখে বড় চিন্তিত লাগছে। আচ্ছা তুমি বসে পড়ো, বসে কিছুক্ষণ আমার সাথে কথা বলো। কে বললো? অ্যাস্ট্রোলজার বললো। দ্য আদার গ্রাম্বলড সাম রিপ্লে ভেগুলি। দ্য আদার, ওই যে ব্যক্তি আসছো সে যেন বিড়বিড় করে বা গংড়িয়ে কিছু একটা উত্তর দিল অস্পষ্টভাবে। ভেগুলি মানে নট ক্লিয়ারলি। ওকে, ভেগুলি, ভেগু মিনস হচ্ছে দ্যাট ইজ নট ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো এমনভাবে কিছু একটা বললো যেটা পুরোটাই অস্বচ্ছ। কার কাছে? অ্যাস্ট্রোলজারের কাছে। কিন্তু অ্যাস্ট্রোলজার শুনলো যে তার খদ্দের সে এমন কিছু একটা বললো, ক্লিয়ার না কথাটা, গেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভেনশন। এইবার অ্যাস্ট্রোলজার কি করলো? তার যে মানে এই যে কোনো কিছুকে আবিষ্কার করা, একজন ক্লায়েন্ট আসলে কি কি বলতে হবে তার মুখ দেখে অনুমান করা, গেস করা, সে অ্যানালাইজিং পর্বটা শুরু করেছে। whereupon the other thrust his palm under his nose saying you call yourself an astrologer. যখনই অ্যাস্ট্রোলজার কিছু বলতে যাবে ওই লোকটাকে, যে ওর মুখ দেখে বলতে, যেমন করে ওর কাস্টমারদেরকে আসার পরেই এই কথা বলে মোহিত করে, তুমি তো খুব ভালো লোক, তোমার জীবনে অনেক সমস্যা মনে হচ্ছে, কি হয়েছে বলো, মানে এগুলো ব্যবসার কথা কিন্তু, বুঝতে পারলো তো? মানে ওর ব্যবসাটা তো এইভাবেই চলে। এমন একটা কিছু বলতে শুরু করবে, এমন একটা কিছু বলতে শুরু করবে, তখনই ওই যে লোকটা এসছে সেই লোকটা কি করলো দেখো ভালো করে শোনো। whereupon the other thrust his palm under his nose, এরকম করে নাকের নিচে হাতটা দিল, নাকের নিচে ওকে হাতটা দিল, দিয়ে এরকম করছে, এরকম করতে করতে বললো ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে একজন হস্তরেখা বিশেষজ্ঞ বলে মনে করো বা দাবি করো? তুমি কি আদৌ কি একজন হস্তরেখা বিশেষজ্ঞ, জ্যোতিষী? তুমি আদৌ একজন জ্যোতিষী? এই কথাটা যদি তুমি যে কোনো প্রফেশনের মানুষের সামনে গিয়ে বলো, একটা তুমি ডাক্তারের কাছে গেলে, ডক্টরের কাছে গিয়ে বললে আপনি নিজেকে কি ডাক্তার মনে করেন, এই কথাটা কিন্তু ভেরি ইনসাল্টিং একটা ওয়ার্ড, তাই না? বা তোরা কোনো টিচারকেই বলবে, আমাকেই বলে বসলি কোনো দিন, তুমি কি নিজেকে টিচার বলে মনে করো? এই কথাটা যে প্রফেশনের মানুষকেই বলিস না কেন, প্রথমত সেই কথাটা শুনে কিন্তু একটু থমকে যাবে, তাই না? এটার আবার কি অর্থ? থমকে যাবে না, 100% কিন্তু একটু থমকে যাবে, কিন্তু কী ব্যাপার, এটা আবার কেমন কথা? সেটাই বলেছে যে তুমি কি নিজেকে একজন জ্যোতিষী বলে ভাবো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড টিল্টিং দ্য আদার্স প্লাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট। অ্যাস্ট্রোলজার এই কথা শোনা মাত্রই বেশ একটু রুখে দাঁড়ালো। কি এত বড় কথা?
আমি নিজেকে জ্যোতিষী বলে মনে করি কি না, বাস এই কথা শোনা মাত্রই তার কী হলো, রক্তটা জ্বলে উঠলো, তাই তো। সে কী করলো, ওই যে ব্যক্তি এসেছে তার হাতটা মানে হস্তরেখাটা এখন বিশ্লেষণ করবে, এটাই ইয়োর্স ইজ আ নেচার বলেই হাতটা টান দিয়ে হাতটা দেখেই বলতে নিচ্ছে যে তোমার প্রকৃতিটা তো ওই যে গদবান্ধা কথা যেগুলো সবাইকে বলে, তোমার প্রকৃতিটা এরকম। যেই বলেছে থামিয়ে দিল দিতে স্টপ, অ্যাস্ট্রোলজার বলতে যাচ্ছে ওকে, হ্যাঁ তোমার প্রকৃতিটা তো মানে বলতে যাচ্ছে, যেহেতু ওকে চ্যালেঞ্জ করছে তুমি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করো কি না, তো এই কথা শোনা মাত্র ও তো শরীরে আগুন ধরে গেছে। চট করে সে ওই সামনে আসা ক্লায়েন্টের হাতটা নিয়ে যেই বলতে শুরু করেছে যে তোমার প্রকৃতিটা এরকম, তখনই থামিয়ে দিল। কে থামিয়ে দিল? সেই তার ক্লায়েন্ট, খদ্দের থামিয়ে দিয়ে কী বললো, ও স্টপ দ্যাট, দ্য আদার সেইড, ওই অন্যজন বলল টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, ওই সমস্ত আজগবি গল্প আমায় বলো না, আমি এমন কিছু বলো যেটা আমার কাজে লাগবে। তার মানে কি, আমি প্রশ্নই করিনি, তুমি আগেই বলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমাকে প্রশ্নটা করতে দাও, তারপরে তুমি এই তোমার আজগবি বক্তব্য বলো। তার মানে লোকটা কিন্তু বেশ রাফ, বেশ রাফ, তাই তো। কারণ সে খুব কাঠখট্টা ভাষায়, সে বলে উঠলো টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল। তার মানে কি, ওই বুজরুকি গল্প চলবে না, আমি যা শুনতে চাই আমাকে সেটুকুনি বলো, তাহলেই হবে। হ্যাঁ, তোমার কাছে আমার প্রকৃতি কি ওইটা আমি জানতে আসিনি, বুঝতে পারলো তো। Our friend felt pecked. I charge only 3 paisa per question. এই কোশ্চেনটা শোনা মাত্রই যখন বলেছে যে আমি তোমার কাছে ওই বুজরুকি শুনতে আসিনি, আমি যেটা শুনবো সেটাই বলো, তখন এই কথা শোনা মাত্রই আমাদের যে তোমার অ্যাস্ট্রোলজার সে খানিকটা চমকে গেলেন। সে খানিকটা কী হয়ে গেলেন, চমকে আটকে উঠলেন। বাবা এটা আবার কেমন লোক রে, হ্যাঁ বলতে যাচ্ছি তখন আবার এরকম করে বলতেছে, খানিকটা চমকে উঠলেন। আই চার্জ অনলি 3 পয়সা ফার কোয়েশ্চেন। তাই সে যেহেতু তার প্রশ্নের উত্তর চাইতে খুব ব্যতিব্যস্ত, অ্যাস্ট্রোলজারও তার নিজের দামটা বাড়িয়ে দিল। কি বললো, আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন। পার কোশ্চেনের জন্য কত পয়সা? 3 পয়সা। আগে কি ছিল? 3 পয়সা পার 8 কোশ্চেন। ঠিক আছে, চার্জ বেড়ে গেছে তাই না, শেষবেলায় আসছে না, যাই হোক, তাহলে চার্জ বাড়িয়ে দিয়েছে, বলছে যে এরকম টাকাটা লাগবে। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। এবার আঘাত করে, তার পকেটকে আঘাত করে, তার ক্লায়েন্ট যে এসে তাকে তার পকেটে আঘাত করে বলছে তুমি কি এই টাকা দিতে পারবে, তোমার পকেটে কি মুরদ আছে এ টাকা দেওয়ার। তার মানে অ্যাস্ট্রোলজার মনে করে তার কাছে যে ক্লায়েন্ট এসছে তার ট্যাকের জোর বা অর্থগত জোর এমনটা নেই যে অ্যাস্ট্রোলজারকে টাকাটা পে করতে পারে। ঠিক আছে, তাই জন্য অ্যাস্ট্রোলজার তাকে কি করলো, একটু মানে উত্তেজিত করার জন্য বলে বসলো বা উত্তেজিত করে জানতে চাইলো যে কি এই যে প্রতি কোশ্চেন 3 পয়সা, কি মুরত কুলোবে তো, পকেটে পয়সা আছে তো, এই কথাটাই বলছে। At this the other withdrew his arm, took out an anna and flung it out to him saying, I have some question to ask. এই কথা শোনা মাত্রই যে তার ভাগ্য বিশ্লেষণ করতে এসছে বা তার প্রশ্ন জানতে এসছে সে কি করলো, পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়ে একটা আনা বের করলো, এক আনা বের করলো, বের করে ছুঁড়ে দিল। কি করলো? ছুঁড়ে দিল, ছুঁড়ে দিল তার দিকে এবং বলল আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক। আমার কাছে কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। মানে যে পয়সা চাইলো সেই পয়সার বলা মাত্রই সে পকেট থেকে 1 আনা বের করে কি করলো, ছুঁড়ে দিল। 3 পয়সা এখানে কি দিছে, 1 আনা দিয়ে দিছে, বুঝলে তো। দিয়ে ছুঁড়ে দিয়ে বলল, কি বললো, আমার কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। দেখো জ্যোতিষী, আমার প্রশ্নের উত্তর যদি দিতে গিয়ে আমি দেখি যে তুমি আমাকে ঠকাচ্ছ বা তুমি আমাকে প্রতারণা করছো, আমার প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো, কারণ আমার প্রশ্নের উত্তর আমি জানি, বুঝতে পারলে তো, আমি দেখতে আসছি তুমি উত্তরটা দিতে পারবা কিনা। ঠিক আছে, যদি তুমি ঠিকঠাক দিতে না পারো তাহলে যে পয়সা দিয়েছি তা কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে। ঠিক আছে তো, সুদ সমেত ফেরত দিতে হবে। এতক্ষণ যে আমরা গল্পটা পড়েছি কোথাও কিন্তু এরকম চ্যালেঞ্জ করতে কোনো ক্লায়েন্টকে আমরা দেখিনি। তার মানে এবার কিন্তু ওই সাপে নেউলের লড়াই, মানে বেশ শক্ত লড়াই কিন্তু। আর বুজরুকি গল্প কিন্তু খাটবে না, অ্যাস্ট্রোলজার কিন্তু এখন ভয় পেতে শুরু করবে। কারণ এরকম করে কেউ এসে ভাগ্য জানতে চায় যে আপনাকে বলে যত টাকা দেব আমি দেব, ঠিক আছে চান আপনি দেব, কিন্তু
না উত্তর যদি না মেলে তাহলে কিন্তু সব পয়সা ফেরত দিতে হবে। কিন্তু তুমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চলে গেলে, গিয়ে বললে বলেন তো আমার এখন পারিবারিক সমস্যা কি আছে, আমার চাকরি বাকরি, তুমি তো চাকরি বাকরি করো অলরেডি, ওই অ্যাস্ট্রোলজারকে যায় বললা আমার চাকরি বাকরি হবে তো, উনি বললো হ্যাঁ হবে, একটু সময় লাগবে, ঠিক আছে তো, এরকম ধরনের লোকও যায় কিন্তু 100% যায়, ঠিক আছে। কারণ এটা সত্যি কথাই, এরকম কিছু লোক আছে যারা এই জ্যোতিষশাস্ত্রটাকে পুরোপুরি একটা ভুয়ো ভণ্ডবাজি ব্যাপার মনে করে। এটা দেখো অ্যাকচুয়ালি গোটা বিষয়টা যে ভণ্ডবাজি তা নয়, কিছু কিছু যারা পড়াশোনা করেছে, করে তারা মানুষের হস্তরেখা বিশেষজ্ঞ যারা বিচার বিশ্লেষণ করে তারা আছে, কিন্তু 100-র মধ্যে 90%ই ভুয়ো, 90%ই ভুয়ো, ঠিক আছে। ওই জল কষা, এই পাথর ওই পাথর, এই তাবিজ পড়েই তোমার জীবনটাকে শেষ করে দিবে, আর তুমি জীবনও কোনোদিন নিজের থেকে চেষ্টা করতে পারবে না, ও যা বলবে তাই করবা। যাই হোক, এটাই ব্যাপার। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এইবার অ্যাস্ট্রোলজারও চ্যালেঞ্জ ছুড়ে দিল, ঠিক আছে ওকে, আমি তোমায় উত্তর দিব, উত্তর মন পছন্দ না হলে ইন্টারেস্ট সত্যি ফেরত দেবো, কিন্তু যদি উত্তর ঠিক হয় তাহলে কিন্তু 5 টাকা দিতে হবে, হাই ডিমান্ড, 5 টাকা দিতে হবে। নো, 5 টাকা দিতে পারবো না। অর উইল ইউ গিভ মি 8 আনা, ঠিক আছে তাহলে 8 আনা দিও, 8 আনা। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। ঠিক আছে, ভালো কথা, দেব 8 আনা দেব, কিন্তু ভুল হলে তার ডবল দিতে হবে, যা আমি দিয়েছি তার ডবল দিতে হবে ফেরত, যা দিয়েছি তার ডবল দিতে হবে। গেল, সেড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, আগন্তুক বললো এই কথা। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। প্যাক্ট কথার অর্থ হচ্ছে রফা, রফা যাকে আমরা চুক্তি বলি, ঠিক আছে, দর কষাকষি, বার্গেনিং। এই যে জিনিসটা হয়ে গেল, এবার আস্তে আস্তে সে বলতে শুরু করবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু, অ্যাস্ট্রোলজার কি করছে বলার আগে, এতক্ষণ আমি কোথাও প্রেয়ার করতে শুনেছি তাকে, প্রার্থনা, এবার চোখ বন্ধ করে হয়তো ঠাকুরকে দেখছে যে ঠাকুর এই যাত্রায় আমাকে বাঁচাই নিও, তাই না। আর মনে রেখো কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু ভুয়ো হলেও ও দীর্ঘদিন যাবৎ মানুষের জিনিস ঘাটতে 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 কী হয়ে গেছে, অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। যেমন দেখো আমাদের এলাকায় কিছু কিন্তু ড্রাগ স্টোর আছে, মানে ডিসপেন্সারি আছে, যেখানে ওষুধপত্র বিক্রি হয়, হয়তো সেখানে সপ্তাহে 1-2 ডাক্তারও বসে। সেখানে যে মানুষগুলো ওষুধ দেয়, যারা ওষুধ বিক্রি হয়, তারা কি ডাক্তার বা এই মেডিসিনে এমডি করেছে তারা, তা না। কিন্তু অথচ তোমার শরীর খারাপ হলে তুমি বলছো কাকু গেল কালকে থেকে মাথাটা খুব ব্যথা, একটু জলে ভিজছি, খট করে একটা ওষুধ দিয়ে দিল বের করে। কী করে হয়েছে বলতো, দীর্ঘদিন প্রেসক্রিপশন ঘাটতে ঘাটতে ডাক্তারের সাথে থাকতে থাকতে অভিজ্ঞতা জন্ম নিয়েছে, বুঝতে পারো তো। তারা কি সত্যি সত্যি এমবিবিএস ডাক্তার না, তারা কি মেডিসিনে এমডি করেছে না, কোনো দিনও না। কিসের জন্য হয়েছে এটা, এক্সপিরিয়েন্স থেকে। কিসের জন্য, এক্সপিরিয়েন্স থেকে। একটা কৃষক যে জমিতে চাষ করে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ে, একটা কৃষকের জ্ঞানটা কি বলতো, প্র্যাকটিক্যাল, আর কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটার জ্ঞানটা কি, পুঁথিগত, তাই তো। তাই সেখানে যখন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলে দিল, একটা আসলো একজন হয়তো মাটি বিশেষজ্ঞ, এসে বলে মাটিতে এইগুলো পরিমাণে এই সারগুলো বেশি দিতে হবে, সেটা একটা কৃষক কিন্তু যাই বলে দিবে এখানে এই সারগুলো লাগবে, তাই তো। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবে জীবনে তার অভিজ্ঞতাটা বেশি হবে। হ্যাঁ, বই তো পড়তেই হবে, কারণ ওনারটা হচ্ছে কোনো সার্টিফিকেট নেই, ওটার হচ্ছে সার্টিফিকেট আছে, এটাই তফাৎ। কিন্তু কিছু কিছু অ্যাডভান্স জিনিস আবার আছে যেগুলো ওখানে করে না, যেটা একজন কৃষক ওখানে না গেলে জানতে পারবে না। তাই বলে কিন্তু অভিজ্ঞতা কখনো ঠুনকো নয়, ঠিক আছে, অভিজ্ঞতা কিন্তু দামি। তা ভালো কথা, এবার কি হলো দেখো, হেভেনে, স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করছে। অ্যাজ দ্য আদার লিট আ চুরুট, এই সময় ওই যে তোমার সামনে থাকা ব্যক্তিটা, সে পকেট থেকে একটা সিগারেটের থেকে একটু বড় হয় দেখতে, ঠিক আছে, মুভি টুভিতে দেখা যায় এরকম বড় হয়, পাইপের মতন, সেটাকে চুরুট বলে। সেটা হচ্ছে সে মুখে দিয়ে লাইটার দিয়ে বা সলাই দিয়ে ধরিয়েছে, বুঝতে পারলো তো, সামনে দাঁড়িয়ে আছে কিন্তু। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, যেই সিগারেটটা ধরিয়েছে, চুরুটটা ধরিয়েছে, ধরানো মাত্র যে আলোটা জ্বলে উঠেছে, ওই আলোটা দিয়েই, আলোটার মধ্য দিয়েই যে লোকটা এসেছে তার মুখের একটা কি ছবি কিন্তু সে দেখতে পেল, তাই না। এতক্ষণ তারা কোথায় দাঁড়িয়েছিল, অন্ধকারে। অ্যাস্ট্রোলজার কিন্তু তার মুখটা দেখতে পারছিল না। যেই চুরুটটা জ্বলিয়েছে, ওই ম্যাচ লাইটের আলোতে একটু দপ করে আলোটা জ্বলে যে বন্ধ হয়ে গেল, তখন ওই সুযোগে তার মুখবরণটা
দেখে নিয়েছে কে? অ্যাস্ট্রোলজার। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, মানে বলে না সাপ সুঙ্গিয়া, এরকম একটা ব্যাপার, মানে এমন একটা কিছু দেখেছে অ্যাস্ট্রোলজার যে তার বলি একদম বন্ধ। যে লোকটার মুখ সে দেখেছে ম্যাচ লাইটের আলোতে, সেই মুখটা দেখা মাত্রই তার একদম মুখ শূন্য, কিচ্ছু বলতে পারছে না, হ্যাঁ একদম চুপচাপ, যেন অনেকগুলো গাড়ি একসাথে এসে দাঁড়িয়ে পড়েছে, চলন্ত গাড়ি রাস্তার মাঝখানে এসে কি হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে। জুটকা ড্রাইভার সোর অ্যাট their horse and the babble of the crowd agitated the semi darkness of the park। বলছে ওখানে অনেকে ওই যে ঘোড়ায় টানা এক্কা গাড়ি সেগুলো ছোটাছুটি করছে, হালকা হালকা করছে, মানে মালপত্র হাটের থেকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর কিছু কিছু লোক যারা ওখানে পাইচারি করছিল, মানে হাটের যারা লোক যারা কিনতে এসেছে খদ্দের বা কোনো ব্যবসায়ী, তারা কি করছে, হালকা অন্ধকার, সেমি ডার্কনেস, সেমি মানে হচ্ছে হালকা, সেমি মানে কি হালকা, ওই সেমি ডার্কনেসের মধ্যে আনাগোনা করছে, দেখছে কী ব্যাপার অ্যাস্ট্রোলজার এত রাত্রে আবার কার ভাগ্য পড়তেছে অন্ধকারের মধ্যে, সবাই কিন্তু একটু শুনতেছে কিন্তু, হ্যাঁ চলাচলের মধ্যে, বাজার ঘাটে যেরকম আলোচনা হয় দেখোই তো, ঠিক ওরকম একটা ব্যাপার। কি হচ্ছে এবার, সাকিং হিজ চুরুট, আচ্ছা এবার কি হলো, সেমি ডার্কনেস, দ্য আদার স্যাট ডাউন, ওই লোকটা এবার বসে পড়লো অ্যাস্ট্রোলজারের সামনে, সাকিং হিজ চুরুট, এবার চুরুটে একটা টান দিল, টান দিয়ে পাফিং আউট, এই শব্দটা তোমরা শব্দটা না জানলেও এই জিনিসটা তোমরা দেখেছো, দেখবে হিন্দি মুভিতে বা ইংরেজি মুভিতে ভিলেন একটা হচ্ছে তোমার সিগারেট টেনে সামনে যে হিরো দাঁড়িয়েছে তার মুখের মধ্যে করে দিল, হ্যাঁ গোটা মুখটার মধ্যে ধোঁয়া করে দিল, ঠিক আছে, এরকম এরকম সিন অনেক জায়গায় দেখা যায়। ওই পাফিং আউট মানে হচ্ছে ধোঁয়া ছাড়া, পাফিং আউট মানে কি, ধোঁয়া ছাড়া, মুখের ওপরে ধোঁয়া ছাড়া, বুঝতে পারলো তো, পাফিং আউট বলে। তাহলে ওইখানে চুরুটটা টান দিয়েই ধোঁয়াটা কার মুখের উপরে ছাড়লো, অ্যাস্ট্রোলজারের উপরে, তাই তো, মানে পুরা কিন্তু একটু গুন্ডা গুন্ডা টাইপ কিন্তু। আচ্ছা, স্যাট দেয়ার রুথলেসলি, এবার ওখানে খুব অবিচলভাবে, মানে বসে থাকতে চাচ্ছে না, খুব ছটফটানি করছে, ওখানে বসলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, মুখের মধ্যে যদি কেউ চুরুট খেয়ে ধোঁয়া দেয় বা সিগারেট খেয়ে ধোঁয়া দেয়, তাহলে সেটা কি আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষতি করবে কি না, অবশ্যই ক্ষতি করবে, আমরা কিন্তু কি করব, আমাদের সাফোকেশন হবে, মানে শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তো ওরকম করে অসুবিধা হচ্ছে, আনকমফোর্টেবল ফিল করছে অ্যাস্ট্রোলজার। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এইবার অ্যাস্ট্রোলজার বলছে, হ্যাঁ তুমি নাও পয়সা নাও, মুখের মধ্যে ধোঁয়া দিচ্ছে, এটা কেমন ব্যাপার, তাই না, তোমার টাকা নিয়ে নাও, আমি বলবো না তোমাকে, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, এইরকম আমি তোমার সাথে এরকম চুক্তিতে আমি বাধ্য নই, ঠিক আছে, তুমি যেগুলো আচরণ করছো এইভাবে আমি রাজি নই ভাই, তুমি তোমার পয়সা নিয়ে আমি বলতে পারবো না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে অনেক দেরি হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর হবে না। তারপরে তোমার যা আচরণ দেখছি, মানে এগুলো অ্যাস্ট্রোলজার তো বুঝতে পারছে না, সব কথা না বললেও তো কিছু কিছু বলতেছে যে এই লোকের সাথে বেশি ভেড়া যাবে না, সমস্যা হতে পারে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, আর তুমি তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন তোমার কথা আমি কী করে বলবো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, এরম করে ধরলো কে, ও দ্বিতীয় লোকটা, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, একবার পয়সা নিছো আর বের হয়ে, এখন তোমাকে উত্তর দিয়ে যেতে হবে, এখানে বসো। লোকটা কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে, হাতে রিস্ট ধরে ফেলেছে, কবজি ধরে বলছে ইউ কান্ট গেট আউট অফ ইট, যা শুরু করেছো শেষ করে যেতে হবে, তার আগে মুক্তি নেই, বসো। দেখো, ইউ ড্র্যাগড মি ইন এ হোয়াইল আই ওয়াজ পেজিং, কি ব্যাপার তুমি আমাকে এইভাবে টানাটানি করছো যে, এ বললো অ্যাস্ট্রোলজার। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিফ, শিভার্ড মানে হচ্ছে ঠক ঠক করে কাঁপা, যেমন করে বাসে কন্ডাক্টররা শীতকালে দাঁড়িয়ে কাঁপে, বা আমরা কোনো সময় হয়তো শীতকালে হয়তো আমাদের শহর থেকে গ্রামে ফিরছি বা গ্রামের থেকে শহরে যাচ্ছি, ওই লাস্ট বাস, শীতকাল পুরা লোক ভর্তি, তুই দাঁড়িয়েছিস বাইরে, তুই কিন্তু কি সোয়েটার জামা পরে থাকলো কী হবে, তো শরীরটা কাঁপতে, শিভার্ড কথার অর্থ হচ্ছে ঠক ঠক করে কাঁপা। অ্যাস্ট্রোলজার ঠান্ডায় না ভয়ে কাঁপছে, তার হাতে পড়ে, অর্থাৎ সে যে লোক আছে তার খপ্পরে পড়ে এখন সে কাঁপতে শুরু করেছে। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেন্ট, এবার শুধু তাই না, অ্যাস্ট্রোলজারের সেই গুরুগম্ভীর চেহারা, মাথায় সেই ছাই, সিঁদুরের টিপ, বড় বড় চোখ, লম্বা দাড়ি, সব ভিজে গেছে ভয়ে, এখন যে কি তার গলার স্বরও কাঁপতে শুরু করেছে, এবং একসময় আর শোনাই যাচ্ছে না কি বলতে হবে, এরকম মানে গলাতে আওয়াজ বেরোচ্ছে না, স্বভাবতই এরকম একটা মানুষকে এরকম করলে তো হবেই। লিভ মি টুডে, আমায় ছেড়ে দাও, কে বলছে অ্যাস্ট্রোলজার, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, ছেড়ে দাও, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আজ নয়, আমি তোমায় আগামীকাল যা যা শুনতে চাও সব বল, আজকে ছাড়ো। দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড,
এবার ওই যে দ্বিতীয় ব্যক্তি তাকে হাতে ধরে রেখেছে, সে তার হাতটা দিয়ে নিজের গালে একটা ছট করে চড় মারলো, মানে নিজের গালেই এরকম করে চড় মারলো, চড় মেরে বলছে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, একবার তুমি চ্যালেঞ্জ নিয়েছো, চ্যালেঞ্জ তোমাকে কমপ্লিট করে যেতে হবে। তার মানে আমি যা করে বলেছি সেটা তুমি অ্যাকসেপ্ট করেছো, এখন ফুলফিলমেন্ট করেই তোমায় বেরোতে হবে, আর কোনো উপায় নেই। গো অন, তাড়াতাড়ি শুরু করো, কি আমি যেটা বলছি উত্তর দাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজার বলতে এখন বলা শুরু করবে, কিন্তু বলার আগেই তার কণ্ঠ যেন মরুভূমির মতন হয়ে গেছে, বুঝতে পারলো তো, একদম শুকিয়ে কাঠখট্টা। দেয়ার ইজ এ ওম্যান, এবার আবার ওই কিছু বলার আগেই বলছে একটা মহিলা আছে না, হ্যাঁ মানে ওই যে ওর তো জানোই আগা করা ওই কথাগুলো, যে তোমার বাড়িতে এরকম কোনো মহিলা আছে না যে তোমার ভালো চায় না, আবার ওই মহিলার কথা তুলতে যাচ্ছে। এবার দেখো এ কি জোরে বকাটা খায়, দেখো। স্টপ, যখনই মহিলার কথা বলছে চিৎকার করে উঠছে। সেইড দাদা, দ্বিতীয় ব্যক্তি বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। এই সমস্ত মহিলা টহিলা শুনতে আমি আসিনি, এগুলা বলবেন না আমাকে। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট? আমার প্রশ্ন হলো, এই যে প্রথম প্রশ্ন, কিন্তু খুব ভালো করে মাথায় রেখো, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন এটা, আমি আমার খোঁজে সার্থক হব কিনা বলো। কিসের খোঁজ? ওগুলা বলতে পারবো না, আমি যেটা খুঁজতে আসছি ওটা পাবো কিনা বলো, পাবো? এসব অ্যান্সার দিস অ্যান্ড গো, তাড়াতাড়ি উত্তর দাও, তারপরে যাও, উত্তরটা দাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। আর যদি উত্তর না দাও, তোমার ট্যাকে যত টাকা আছে সব ছিনিয়ে নিব আজকে। হ্যাঁ, ওই বলতেছে, ওই লোকটা বলছে, যা সারাদিনে জোগাড় করেছো সব দিয়ে যেতে হবে, উত্তর দাও, তাড়াতাড়ি দাও। The astrologer muttered a few incantations and replied. Astrologer বিড়বিড় করে কিছু মন্ত্র পড়লো। কি পড়লো? মন্ত্র। এবং বলল, অল রাইট, ঠিক আছে ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং? তুমি আমাকে এক টাকা দেবে, একটা গোটা রুপি দিবে, একটা গোটা নোট দিবে, হ্যাঁ, তার মানে ধরো ওখানে 5 টাকার কথা বলছে, মানে 5-এর বেশি টাকা দেবে, একটা বড় টাকা দেবে, তাহলে কিন্তু আমি তোমাকে বলবো, আর আমার কথাটা যদি তোমার মনে লাগে তাহলে তোমাকে দিতে হবে, দেবে কি? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। আর যদি তুমি বলো যে টাকা দেবা না, তাহলে কিন্তু তুমি যাই করো, এখন আমি আর মুখ খুলবো না, অ্যাস্ট্রোলজার বলছে। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। আর যদি আমার উত্তর মিলে যায় তো ভালো, না হলে তুমি যা খুশি আমায় করতে পারো, কিন্তু আমার টাকা লাগবে, আমি বলছি। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে কি বলতো, যেটা তোরা বাজারে গিয়ে করিস, 200 টাকার জিনিসকে 10 টাকা বলিস, ওটাকে বলে হ্যাগলিং, ঠিক আছে, অর্থাৎ দরাদরি। বিশেষ করে মেয়েরা বা মহিলারা এই জিনিসটা বেশি করে, 100 টাকার জিনিসকে 20 টাকার থেকে বলতে শুরু করে। যাই হোক, আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, পুরো দর কষাকষির পর, দ্য আদার অ্যাগ্রিড, ওই লোকটা রাজি হলো, হ্যাঁ ঠিক আছে টাকা দেবো তোমাকে, বলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার এই যে প্রশ্নের অ্যান্সার দিল এখানে, ইউ আর লেফট ফর ডেড, এম আই রাইট? তোমাকে তো খুন করে ফেলে দিয়েছিল, তাই না? অ্যাস্ট্রোলজার বললো, ওই দ্বিতীয় লোকটাকে যে আসছে হাত দেখাতে, তাকে বলছে তুমি তো মরে গিয়েছিলে, কি ঠিক বলছি তো? হ্যাঁ, টেল মি ওর, হ্যাঁ 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 ঠিক, বলো বলো বলো, এবার বলো, চিন্তা করো, এবার তুমি ধন্দায় পড়ে যাবা। অ্যাস্ট্রোলজার বললো তোমাকে তো খুন করে ফেলে দিয়েছিল, ঠিক না? লোকটা শুনে তো হা হয় আকাশ থেকে পড়ছে, হ্যাঁ সত্যি, তারপর তারপর এ নাইফ হ্যাজ পাস থ্রু ইয়োর ওয়ান্স, কেন একবার তো তোমার বুকে চাকু মারছেই। সেই অ্যাস্ট্রোলজার, তোমার বুকে তো চাকু মারার দাগ আছে। গুড ফেলো, বাহ সাব্বাস, দারুণ। হি বিয়ার্ড হিজ চেস্ট, সঙ্গে সঙ্গে সে শার্টটা খুললো, ওই লোকটা খুলে দেখালো স্কার, স্কার মানে ক্ষত, স্কার মানে কি? ক্ষত, অর্থাৎ চাকুটা যেখানে মেরেছে ওই জায়গাটা দেখালো। তাহলে দেখো, এবার তুমি অবাক হচ্ছ কিনা বলো? হ্যাঁ, আমরা সবাই অবাক হচ্ছে, কি ব্যাপার, অ্যাস্ট্রোলজার ভণ্ড, ব্যাপারটা কি? হোয়াট এলস, তারপর বলো, মিলে যাচ্ছে সব বলো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপর তোমাকে তো মেরে একটা সামনে একটা মাঠের মধ্যে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে ফেলছিল না? ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো কুয়ায় ফেলে রাখছিল, কারণ তুমি ওখানে মরে যাবে বা ঝামেলা চুকে যাবে, তোমার চাকু মেরে তো ওখানেই ফেলছিল। দেখো এবারে কি বলে, এবার বলছে, I should have been dead if someone nearby had not chanced to peep into the well. হ্যাঁ, exclaimed the other. দ্বিতীয় বলতে, হ্যাঁ ঠিক বলেছো,
আমাকে মাঠের মধ্যে একটা কুয়ার মধ্যে ফেলে রেখেছিল, আর ভাগ্যিস বেঁচে গেছে, কারণ ওখানে কিছু লোক যাচ্ছিল, কি যেন মনে হয়েছে তার কুয়াতে উকি মারছে, আমাকে দেখতে পারছে, তারাই তুলছে, নইলে তো আমি মরে যেতাম। ওভারওয়েলড বাই এনথুজিয়াজম। দ্বিতীয় ব্যক্তি ভীষণভাবে আবেগতাড়িত হয়ে উঠেছে। কারণ কি, এই অ্যাস্ট্রোলজার তো যেই সেই কথা লোক না রে ভাই, আমার জীবনের ঘটনা বলে দিচ্ছে, আমাকে চিনে না জানে না কী হয়েছে না সব বলে দিচ্ছে। লোকটা কী হয়েছে, এখন মনটা সন্তুষ্ট। ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, এবার বলো সাধু সন্ন্যাসী বা হস্তরেখা বিশেষজ্ঞ বা জ্যোতিষী, বলো এবার ওইটাকে কবে পাবো? কোনটাকে? যে আমাকে মারছিল, কবে পাবো ওকে? ওকে খুঁজতেই বেরিয়েছি, কবে পাবো? সে জিজ্ঞাসা করলো। ক্লিঞ্চিং হিজ ফিস, ক্লিঞ্চ মানে হচ্ছে মুট করা, হার্ট এরকম মুট করে বলো কবে পাবো ওকে আমি, কারণ প্রতিশোধ নিতে এসছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এই পৃথিবীতে না, ওই পৃথিবীতে, মানে অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, উত্তর দিল, কি বললো? হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন, এই শহরের থেকে কিছুটা দূরে 4 মাস আগে তোমার খুনি মারা গেছে। তোমাকে যে খুন করেছিল, খুন করার চেষ্টা করেছিল, সে পটলডাঙ্গায় চলে গেছে। বুঝতে পারলো তো? পরলোক গমন করছে, সে আর নেই। এবার কি বলছে দেখো, নেক্সট ওয়ার্ল্ডে তোমার সাথে দেখা হবে। এ দেখো, ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমিও তার কিছু বা তার সম্বন্ধে কিছু আর বলার নেই, জানার নেই, সে নেই, মরে গেছে। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, ওই যে লোকটা যে আসছিল ওকে ধরার জন্য, মানে যে ভিকটিম, যাকে মারা হয়েছিল, যে হাত বিশেষজ্ঞর কাছে এসে বলছে সে তার খুনিকে খুঁজতেছে, সে এই কথা শুনে মাত্র তা কি উঠলো, গংড়িয়ে উঠলো। কারণ কি, মারতে পারলো না, আগেই মরে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিস, আরো বললো, গুরু নায়ক, নাম ধরে ডাকিয়ে দিচ্ছে। এবার দেখো, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমার নামও জানো? দ্য আদার সেইডস টেকেন আ ব্যাক, এক্ষুনি চলে যাও এখান থেকে। এবার ওই লোকটাকে অ্যাস্ট্রোলজার বলছে, এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও। অ্যাজ আই নো অল আদার থিংস, গুরুনায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরুনায়ক শোনো, আমি আরো কিছু কথা তোমায় বলে দিই, খুব ভালো করে মনে রাখবে। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলছে তোমার গ্রামটা তো এখান থেকে 2 দিনের জার্নি না, নর্থের দিকে যেতে হয় তোমার গ্রামটা, তাই না? টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, তাড়াতাড়ি পরের ট্রেন ধরো, নিজের গ্রামে ফেরো। কেন? আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখতে পাচ্ছি বাড়ি ছেড়ে যদি আর কোনোদিন তুমি এদিকে আসো বা বের হও, তোমার জীবনে আরো বড় বিপদ আছে। কিন্তু তোমার কপালে পরিষ্কার আমি ভেজে লেখা দেখতে পাচ্ছি। দেখো, হি টুক আউট এ পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম, ব্যাগের থেকে এক চিমটি, পিঞ্চ মানে চিমটি, এক চিমটি পবিত্র ছাই বের করলো, বের করে তাকে দিয়ে বললো, এই নাও ছাইটা, রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, তাড়াতাড়ি ছাইটা নিয়ে নিজের কপালে মাখো, বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, সাউথের দিকে আর কোনো সময় আসবে না, ঠিক আছে? দক্ষিণের দিকে কোনো সময় আর আসবে না, দক্ষিণ দিকে যাত্রা করবে না কোনোদিনও আর। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, যদি দক্ষিণ দিকে না আসো 100 বছর তোমার আয়ু, আসলেই কিন্তু মরণ নিশ্চিত। হ্যাঁ, বলে দিল, বুঝছো? দেখো কি ব্যাপার। ওয়াই শুড আই লিভ হোম এগেন, কেনই বা আমি আবার বাড়ি ছাড়তে যাবো? আবার কেন বাড়ি ছাড়তে যাবো? আমি যাকে মারতে চেয়েছি সে তো মরেই গেছে, বাড়ি ছেড়ে সেখানে আমি কি করব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, প্রতি উত্তর দিয়ে বলল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মিট হিম, আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, আমাকে যে মেরেছে তাকে খুন করব, আমি তার গলার নালি টিপে মারবো তাকে। চোক আউট কথার অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধ করে মারা, শ্বাসরুদ্ধ করে মারবো তাকে। হি শুক হিজ হেড, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, গ্রেটফুলি। তখন সাধু বললো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমার জ্যোতিষী বললো, হ্যাঁ হয়েছে বুঝেছি। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, ও আমার হাতের থেকে পালিয়ে বাঁচলো, মানে কি গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, যাই হোক ভালোই হয়েছে, যে যেমন কর্ম করে তার তেমন ফল, আমাকে মেরেছিল, ভগবান ওকে মেরে দিয়েছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, যার যার কর্মের সাথে সে পেয়ে যায়। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তোমাকে যে মেরেছে জানো, সে লরির নিচে চাপা পড়ে মরেছে, এটাও বলে দিল।
দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। লরির নিচে চাপা পড়ে মরছে, বাহ তাহলে ভালো হয়েছে, কেন একটু ব্যথা পায়ে মরছে, তাহলে মৃত্যুটা সোজা ছিল না। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, যেখানে তারা কথা বলছিল একেবারে শূন্য হয়ে গেল জায়গাটা, মানে আর কোনো লোকজন নেই। ডেজার্টেড মানে খালি হয়ে যাওয়া, হ্যাঁ, ক্রাউডলেস। বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু দ্য ব্যাগ। অ্যাস্ট্রোলজারের বলা শেষ, লোকটাও সন্তুষ্ট, অ্যাস্ট্রোলজার সমস্ত জিনিস ব্যাগে ভরে এবার যাবে। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, ওই সবুজ লাইটটা অনেকক্ষণ আগেই চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন দ্য ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, গোটা জায়গাটা যেখানে অ্যাস্ট্রোলজার বসেছিল এতক্ষণ কোলাহল ছিল সেটা অন্ধকারে ডুবে গেছে, আর একদম নীরব, কোনো কথাবার্তা নেই। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। যাই হোক, সেই সদুত্তর পেয়ে ওই অপরিচিত ব্যক্তি সেও চলে গেল, যাওয়ার আগে অ্যাস্ট্রোলজারকে এক মুঠ, হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠ পয়সা দিয়ে গেল। কি দিয়ে গেল? এক মুঠ পয়সা দিয়ে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মধ্যরাত্রি মানে 12টা পেরিয়েছে, চলে আসছে অ্যাস্ট্রোলজার বাড়িতে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। তার বউ তার জন্য বাড়িতে অপেক্ষা করছে, দরজার পাশে বসে। আসা মাত্রই প্রশ্ন করছে, কি গো তোমার এত দেরি হলো যে, কি ব্যাপার? হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, যে পয়সা পেয়েছে সেই লোকটার থেকে, সারাদিনে যা কামাই করেছে লোকটার থেকে, যে পয়সা সারাদিনে কামাইটা না, লোকটার থেকে যা পেয়েছে সবগুলো দিল তার বউয়ের আঁচলের মধ্যে। এই নাও, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। গোনো তো, একটা লোক সব দিয়েছে আজকে, গোনো গোনো কত টাকা আছে, ঠিক আছে তো? আচ্ছা, বউ পয়সা গুনবে, এবার দেখো। 12.5 আনা, 12.5 আনা, she said, কাউন্টিং, গুনে বললো 12.5 আনা আছে এখানে। she was overjoyed, তার বউ কিন্তু খুব খুশি এই টাকাটা পেয়ে। I can buy some jaggery and coconut tomorrow, টাকাটা হাতে পেয়ে গুনে নিয়ে বলল যখন যে 12.5 আনা আছে এখানে গো, বলেই তার বউ বলছে কাল আমি যাব, গিয়ে কিছু গুড়, যে আমরা গুড় খাই, গুড়ের ইংরেজি হচ্ছে জ্যাগারি, ঠিক আছে? জ্যাগারি অ্যান্ড কোকোনাট, কালকে আনবো কি একটু গুড়, একটু নারকেল নিয়ে আসবো, তার মানে পিঠে টিঠে হবে মনে হয়, দেখি। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, আমাদের বাচ্চাটা জানো বহুদিন ধরে মিষ্টি খেতে যাচ্ছে, হ্যাঁ, ওকে মিষ্টি দিতে পারছি না, পয়সা মানে সংসারের অভাব টানাটানি, এখন একটু তুমি পয়সা নিয়ে এসছো, বাচ্চাটা অনেকদিন ধরে খেতে যাচ্ছে, কালকে বাজার থেকে এনে ওকে বানিয়ে দেবো। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য খুব সুন্দর করে খাবার বানাবো, মানে সন্তানের জন্য। মা তো সবসময় সন্তানের ভালো চায় বা ভালোটা বাসে, সেটাই। অ্যাস্ট্রোলজারে কিন্তু মেয়ে ছিল, ছেলে না কিন্তু, হ্যাঁ, হার, এটা কিন্তু মনে রেখো, কিন্তু কোশ্চেন আসতে পারে, তার ছেলে ছিল না মেয়ে ছিল, গেল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ধূর্তটা আমাকে ঠকিয়ে গেল। কে বলছে? অ্যাস্ট্রোলজার। সেই লোকটা, ওই চালাক লোকটা এসে আমাকে ঠকিয়েও গেছে জানো। হি প্রমিসড মি এ রুপি, সে বলেছিল আমাকে টাকা দেবে, দিয়ে গেছে এইটুকুনি টাকা, খালি কয়েন কয়েকটা। সেই অ্যাস্ট্রোলজার বললো। শি লুকড আপ অ্যাট হিম, এই কথা শোনা মাত্রই তার বউ তার দিকে তাকালো, যে এত টাকা তো কোনোদিন আনে না, তাই না? আজকে আবার এই টাকা পেয়েও সন্তুষ্ট না, কি ব্যাপার? মুখে দিকে তাকিয়ে দেখছে। ইউ লুক ওয়ারিড, কি গো তোমাকে বড় চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কি হয়েছে বলো তো ঘটনাটা? বউ জিজ্ঞাসা করছে। নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার, রাতের খাওয়া শেষ, সিটিং অন দ্য পায়ল, পায়ল বুঝিস? গ্রাম বাংলায় দেখবি বাড়ির সামনে এরকম করে একটা ঘর রয়েছে, তার মধ্যে মাচা করা আছে, সবাই বসে, দেখছিস তো? বাঁশের তৈরি ব্রেঞ্চ, ওকে যাকে আমরা মাচা বলি, মাচার ইংরেজি হচ্ছে পায়ল, ঠিক আছে? এবার রাতের খাওয়া দাওয়া শেষ, স্বামী স্ত্রী দুজনে ওই মাচার মধ্যে বসে আছে। দেখো কি বলেছে, দেখো। ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, বউকে বলছে অ্যাস্ট্রোলজার, জানো আজকে একটা অনেক বড় বোঝা ঘাট থেকে নামলো। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এতদিন ধরে জানো আমি একটা কথাই ভেবে আসবি যে আমার হাতটা যে রক্তে লাল হয়েছিল, হ্যাঁ, সেই রক্তটা হয়তো কোনোদিনও আর যাবে না। ব্যাপারটা মানে বুঝলাম না, তোমরা একটু অবাক হয়ে গেলে না শুনে? হ্যাঁ, সত্যি অবাক হওয়ার মতন। আমার হাতটা লাল হয়েছিল রক্তে, জানো বহুদিন এই রক্ত ধুয়ে ফেলার পরে এই লাল রংটা আমি দেখতে পেতাম, হ্যাঁ, সেই অনেকগুলো বছর হয়ে গেলো। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণ ছিল জানো আমি গ্রাম ছেড়ে যে চলে আসলাম, ওই একটাই কারণ। কি?
সেটেলড হেয়ার, গ্রাম ছেড়ে এখানে এসে থাকতে এসেছি একটাই কারণে, ক্যান অ্যান্ড ম্যারিড ইউ, তারপরে তোমাকে বিয়েও করেছি, ভালো কথা, কিন্তু এই সব কিছুর পিছনে গ্রাম ছেড়ে এসেছি, এখানে থাকতে শুরু করেছি, তোমাকে বিয়ে করেছি, কেন গ্রাম ছেড়েছি জানো? হি ইজ অ্যালাইভ, যাকে খুন করেছিলাম সে বেঁচে আছে। এইটাই সেই লোকটা যে ওর কাছে আসছিল, হ্যাঁ, হাত দেখাতে আসলে ওই হচ্ছে সেই দুর্ভাগ্যগ্রস্ত লোক যাকে অ্যাস্ট্রোলজার একদিন বুকে চাকু মেরেছিল। আসলে কি এটা অ্যাস্ট্রোলজারের বন্ধু, এটা অ্যাস্ট্রোলজারের বন্ধু। এবার তোমরা বলো চিনলো না কেন? অ্যাস্ট্রোলজার যে বেশভূষা তৈরি করেছে তাতে ওর বন্ধু চিনে ওঠার ক্ষমতা, তাছাড়া সেখানে লাইট ছিল না, বুঝতে পারো তো? তাই চুরুটটাকে ম্যাচ দিয়ে ধরানো মাত্রই আর ওটা দেখা মাত্রই বুঝে গেছে এটা ওর বন্ধু। কী কী প্রশ্ন করে ওই যেহেতু করছে তাই উত্তরগুলো খেয়ে দিচ্ছে, তাই তো? তার মানে এটা প্রমাণ হয়ে গেল দুনিয়ায় না জানা থাকলে আগে থেকে কিচ্ছু বলা যায় না। দেখো এবার ওর বউ বলছে শি গ্যাপসড, ওর বউ একটু আটকে উঠলো, একটু পিছনে সরে গেল, স্বামীর পাশ থেকে একটু পিছনে সরে গিয়ে বললো কি, তুমি মারতে চেষ্টা করেছিলে, তুমি খুন করার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ হ্যাঁ আমি খুন করার চেষ্টা করেছিলাম। ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, তখন আমার বয়স খুব কম, আমি বোকা একটা যুবক, অত কিছু ভাবনা আমার মাথায় ছিল না। উই ড্র্যাঙ্ক, আমরা একসাথে মদ খেতাম, গ্যাম্বেল, জুয়াও খেলতাম, অ্যান্ড কোয়ারেল্ড, একদিন ঝগড়া করলাম, ব্যাডলি ওয়ান ডে, ওয়াই থিঙ্ক অফ ইট নাও, হ্যাঁ এখন আর ওগুলো ভেবে কি হবে, ছিল আগের কথা। হ্যাঁ নেশা করেছি, জুয়া খেলেছি, একদিন ক্যাচার লেগেছে, বাস দিয়েছি ছুরি মেরে, হ্যাঁ এখন কি হবে, টাইম টু স্লিপ, ছাড়ো ওই সমস্ত কথা, এখন তুমি ঘুমাও তো, ওর বউকে বলছে এখন তুমি ঘুমাও। হি সেড, সেই কথা বললো, ইয়ার্নিং, হাই তুললো, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়র, হাই তুলে তারপর নিজেকে ওই চৌপায়ের মধ্যে বা ওই তোমার হচ্ছে মাচার মধ্যে শুয়ে পড়ে সে ঘুমিয়ে পড়ল। এই ছিল গল্প। তাহলে অ্যাস্ট্রোলজার আসলে কি? একজন খুনি, তাই তো? যে খুনের দায়ের থেকে বাঁচার জন্য একটা লাইন ছিল যে সে গ্রাম ছেড়ে এসেছে, তার পিছনে তোর কোনো কারণ বা পরিকল্পনা ছিল না, হঠাৎ করে একদিন সে গ্রাম ছেড়ে চলে এসেছে। তার কারণ সে তার বন্ধুকে হত্যা করেছে, সে ধরা পড়বে এই ভয়ে সে কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে এসে এইখানে মানুষের ভাগ্য দেখার কাজে লিপ্ত হয়েছিল এবং নিজের পরিচয় আত্মগোপন করেছিল। এতদিন পরে সে খুব খুশি, কারণ সে যে কাজটা করেছিল কম বয়সে সেটা পরে সে বুঝতে পারে সেটা বড় ভুল হয়ে গেছে। কিন্তু সে যাকে খুন করেছিল সে যেহেতু মরেনি, সে এখন আনন্দিত। ওই জন্যই বলছে আর কোনোদিনও এই দিকে আসবা না, আর কোনোদিনও এদিকে দক্ষিণ দিকে আর আসবা না, কারণ দক্ষিণ দিকে আসলে দিনের বেলা আসলে তো চিনে ফেলবে। হ্যাঁ ওখানেই থাকো 100 বছর আয়, ওইদিকে আসলে কিন্তু ঘোর বিপদ, তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ তাহলে যাই হোক, এই হলো গল্প। গল্পটা খুব সুন্দর একটা গল্প, যদিও গল্পের লেন্থটা অনেক বড়, অনেক ডেসক্রিপশন, অনেক অ্যানালাইসিস করে করে দেওয়া, কিন্তু আমি বলবো গল্পটা খুব সুন্দর। তোমরা ভালো করে পড়ো, যেখানে যেখানে সমস্যা হয় আমাকে তো জানাবেই, ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিখে দিও কোথায় কোথায় সমস্যা, তাহলে সেগুলো আমি এক্সপ্লেন করে দেবো। আর পড়তে হবে কিন্তু খুব ভালো করে, এটাই হচ্ছে কথা, কারণ পড়া ছাড়া এত সুন্দর একটা জিনিস তুমি না পড়ে থাকতেও পারবে না। খুব ভালো করে পড়তে হবে, পড়ে কোশ্চেন অ্যান্সার করতে হবে। আচ্ছা আজকে ক্লাসটা তাহলে এতক্ষণই রাখছি, ভালো করে সবাই পড়ো। আর সবার শেষে যেটা বলি, আমাদের এই চ্যানেলের যে প্রয়াস বা আমাদের যে চেষ্টা সেটাকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার করো, এবং যারা এখনও এই চ্যানেলের কাছে এসে পৌঁছতে পারেনি তাদেরকে একটু পরিচয় করিয়ে দাও আমাদের সাথে, কেমন লাগছে তোমরা জানাও, কারণ তোমাদের কমিটমেন্টগুলোই, তোমাদের কমপ্লিমেন্টগুলোই কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই বলেই রাখছি, গুড বাই।